গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই। তো আজকে আমরা ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশন মহাকর্ষ, তার আমরা শেষ ক্লাসটা আজকে নিচ্ছি, যেখানে আমরা পড়াবো হচ্ছে কি না কৃত্রিম উপগ্রহ অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। আমরা এর আগের ক্লাসে বা ক্লাসগুলোতে যেখানে আমরা বিভিন্ন গ্রহ উপগ্রহদের গতিগুলো পড়িয়েছি, তো বিভিন্ন গ্রহ উপগ্রহদের গতি মতোই কৃত্রিম উপগ্রহগুলোরও গতি হয়ে থাকে। গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কৃত্রিম উপগ্রহগুলো তেমনিভাবে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, পৃথিবী দিকে পাঠানো হয়ে থাকে এবং তারা ঘুরতে থাকে। তো আমরা আজকের ক্লাসটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কিনা কতগুলো প্রশ্ন আমরা আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোরই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা মহাকর্ষ সূত্রকে কাজে লাগিয়ে সেগুলোকে বের করব। তো প্রথমে চলে আসছি প্রশ্নগুলো কি কি আমাদের মনে হচ্ছে, বা একজন বিজ্ঞান মনস্ক ছাত্র হিসাবে আমরা যে চ্যাপ্টারটা পড়ার পরে কৃত্রিম উপগ্রহটা যখনই পড়ব কি কি প্রশ্নগুলো আমাদের আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কাকে বলে কৃত্রিম উপগ্রহ? কৃত্রিম উপগ্রহগুলোকে কি মুক্তিবেগ দিয়ে পাঠাতে হবে? আমরা যে মুক্তিবেগের ব্যাপারটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, যে সেই মুক্তিবেগ দিয়েই কি কৃত্রিম উপগ্রহগুলোকে পাঠাতে হয়। তারপরে কারণ কি, সেখানটায় আমরা দেখি যে কৃত্রিম উপগ্রহের মধ্যে অনেক সময় ছবিতে আমরা দেখি কি, যে মহাকাশচারীরা যেদিক খুশি সেদিকে তারা থাকতে পারছে, ঘোরাফেরা করতে পারছে, অর্থাৎ কোনো মহাকর্ষ বল যেন নেই সেখানটা। তো সেখানে তাদের কি তাহলে কি মুক্তিবেগ দিয়েই পাঠানো হয়েছে? সেই ব্যাপারটা আমি একটু আলোচনা করব। তারপরে কি, চাঁদ ও পৃথিবী, চাঁদ যেভাবে পৃথিবীকে বেষ্টন করে ঘুরছে সেটা একটা প্রাকৃতিক উপগ্রহ, আর বাকিগুলো যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো সব কৃত্রিম উপগ্রহ। এরা যদি মহাকর্ষ বলের অধীনে রয়েছে পৃথিবীর ক্ষেত্রে, তাহলে তারা পৃথিবীর উপরে এসে বা পড়ছে না কেন, বা তাদের ত্বরণই বা কত, কোন দিকে ত্বরণটা কাজ করছে, সেটা নিয়ে আমরা একটা প্রশ্ন আমাদের মনে উদয় হচ্ছে, যে তাহলে ত্বরণ নিয়ে চলছে তো পড়ছে না কেন, ব্যাপারটা কি। তাছাড়া কি পৃথিবীর কাছাকাছি যে উপগ্রহগুলোকে পাঠানো হয়েছে তাদের গতিবেগ বা কী ধরনের হতে পারে, আমরা এই প্রশ্নের রেসপেক্টে এই প্রশ্নটা করেছি, যে কীরকম ভাবে তাহলে ওখানকার গতিবেগগুলো, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন জনের গতিবেগগুলো কী ধরনের। তাছাড়া আমরা যেটা বললাম, উপগ্রহগুলোর মধ্যে যে ভারহীন অবস্থাটা আমরা আপাত ভারহীন অবস্থা বলে বলবো যেটাকে, সেটা কেন সৃষ্টি হচ্ছে, তার যুক্তিটা কোথায়। তাছাড়া বিভিন্ন গ্রহগুলোর যে আবিষ্কার, আমরা সৌরজগতে বসবাস করছি পৃথিবীতে, এই সৌরজগতের ভিন্ন ভিন্ন গ্রহগুলো বা গ্রহাণুগুলো কি করে আবিষ্কার হচ্ছে। কারণ কি, আমরা কেপলারের সূত্র থেকে জেনেছি সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো কি হয়, যে যত যে দূরত্বে রয়েছে তাদের অনেক পর্যায়কাল অনেক বেশি হয়। তাহলে যাদের পর্যায়কাল অনেক দূরে দূরে রয়েছে তাদের তো পুরো সময় জুড়ে পর্যবেক্ষণ করা সম্ভব নয়, তো কিভাবে তাদেরকে আবিষ্কারগুলো হয়েছে। তাছাড়া আমরা শেষ একটা পার্ট আলোচনা করব, যে একটা গ্রহের একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে যাওয়ার সময় কি ধরনের কক্ষপথে যেতে হয়, যেটাকে আমরা বলছি হোমানস অরবিট। সেই হোমান অরবিট নিয়ে একটু আলোচনার ব্যাপার রয়েছে, কারণ তোমরা জানো সবাই যে পৃথিবী থেকে মঙ্গলে মঙ্গলযান পাঠানো হয়েছে। তাহলে পৃথিবীর কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে কোনো একটা উপগ্রহকে পাঠাতে গেলে কি রকম ভাবে পাঠাতে হয়, তার একটা আমরা শর্ট ডেসক্রিপশন আমরা এখানটায় আলোচনা করব। এটাই হচ্ছে আজকের মূল বিষয়গুলো, প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করব, এবং এইগুলোরই আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো বের করার চেষ্টা করব মহাকর্ষ সূত্রকে কাজে লাগিয়ে। তো প্রথমে চলে আসছি, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, অর্থাৎ কৃত্রিমভাবে পৃথিবী থেকে পাঠানো যে সমস্ত বস্তু বা গ্রহগুলো যাকে বলছি, কৃত্রিমভাবে পাঠানো যে বস্তুগুলো যারা পৃথিবীকে পরিক্রমণ করছে তাদেরকেই বলা হবে কৃত্রিম উপগ্রহ। অর্থাৎ যে কোনো বস্তু যেটা পৃথিবীকে পরিক্রমণ করছে সেগুলোই হবে কিন্তু পৃথিবীর উপগ্রহ। পৃথিবীর কতগুলো কৃত্রিম উপগ্রহ যেগুলো পৃথিবী থেকে পাঠানো হয়েছে, ভারত বিভিন্ন উপগ্রহ পাঠিয়েছে কৃত্রিম উপগ্রহ, আর চাঁদ তো রয়েছে যে সবার পৃথিবীর ক্ষেত্রে একটা উপগ্রহ। ভারত থেকে পাঠানো কতগুলো উপগ্রহের নামগুলো আমরা জানবো, যে আর্যভট্ট ছিল প্রথম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, ভারতের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরার জন্য পাঠানো হয়েছিল। তারপরে আমরা জানি ইনস্যাট যে উপগ্রহগুলো সবগুলো কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম বাড়ানোর জন্য সেগুলোকে তৈরি করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে আয়নোস্ফিয়ার দিয়েই কেবলমাত্র যোগাযোগ করা সম্ভব নয়, কেবলমাত্র রেডিও ওয়েভগুলো
যোগাযোগ করা যায়, কিন্তু তার থেকে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলো যেগুলো যেমন অপটিক্যাল ওয়েভ সেইগুলো কিন্তু যোগাযোগ করার জন্য আমাদের স্যাটেলাইটের প্রয়োজন। তাছাড়া কি স্যাটেলাইটগুলোকে আরও কী কী কাজে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এবং স্যাটেলাইটের প্রকারভেদ যেটা আমাদের বেসিক্যালি এখানে পড়ে থাকে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট অর্থাৎ টাইপ অফ স্যাটেলাইটগুলো এবং তাদের ব্যবহারগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে বলছিলাম যেটা যে যারাই কিনা পৃথিবীকে বেষ্টন করে ঘুরছে তারাই উপগ্রহ। তাহলে সেই দিক থেকে ধরতে গেলে একটা যে উপগ্রহ যেটা পাঠানো হয়েছে, রকেট যেটা উপগ্রহ নিয়ে গিয়েছে, সেটা যে উপগ্রহটা যে ঘুরছে, উপগ্রহটা যেমন কৃত্রিম উপগ্রহ, তার মধ্যে বসে থাকা মহাকাশচারীদেরকেও আমরা কিন্তু একটা স্যাটেলাইট বলে বলতে পারি। কিংবা আমরা জানি যে সূর্যকে বা মহাবিশ্বকে অবজার্ভ করার জন্য নাসা পাঠিয়ে রেখেছে হাবল স্পেস টেলিস্কোপ, যেটা প্রায় হচ্ছে 11,200 কেজি গ্রাম 11,200 কেজি ওয়েট ভর বিশিষ্ট, এবং প্রায় ধরতে গেলে হচ্ছে কি যে 13.2 মিটার তার হচ্ছে দৈর্ঘ্যটা। তত বড় একটা টেলিস্কোপ কিন্তু পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় কিন্তু পুরো পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। কারণ কি, পৃথিবীকে পর্যবেক্ষণেরও প্রয়োজন রয়েছে, পৃথিবীকে নয় মহাকাশকে পর্যবেক্ষণেরও প্রয়োজন রয়েছে। কারণ কি না, মহাবিশ্বে কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন যে অ্যাস্ট্রোলজিক যে বস্তুগুলো সেগুলো আসতে থাকে, যেগুলো কিন্তু পৃথিবীর উপর যদি আছড়ে পড়ে তাহলে পৃথিবীর পুরো যে জীবজগৎ ধ্বংস হয়ে যায়। যেমনভাবে পৃথিবীতে ভিন্ন ভিন্ন যুগের আবির্ভাব ঘটেছে, কখনো কখনো ডাইনোসররা অবলুপ্ত হয়ে গেছে এইভাবে। তো সেই জন্য কি হয় কি, তাদেরকে অবজার্ভ করতে হচ্ছে। যদি কোনো কারণে কেউ আসছে তাকে প্রতিরোধ করার তখন ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো সেই জায়গায় কৃত্রিম উপগ্রহগুলোকে যে আমরা ঘুরতে দেখি, তারা কি মুক্তিবেগ দিয়ে কি তাদেরকে পাঠাতে হয়েছে? না, মুক্তিবেগ ব্যাপারটা কি, মুক্তিবেগ ব্যাপারটা পুরোটাই যে যেখান থেকে পুরো আকর্ষণের বাইরে চলে যাবে। কৃত্রিম উপগ্রহগুলো তো আর পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়নি, কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে আকর্ষণে কিন্তু ঘুরছে। তাই ওই কৃত্রিম উপগ্রহগুলোকে পাঠাতে গেলে রকেটকে আমাদেরকে যে মুক্তিবেগ দেওয়ার প্রয়োজন নেই। মুক্তিবেগ দিলে সে কিন্তু পৃথিবীর আকর্ষণে থাকবে না, সে চলে যাবে। তো সেকেন্ড প্রশ্ন যেটা আমাদের আলোচনার বিষয়, যে চাঁদ বা কৃত্রিম উপগ্রহগুলো যদি সেই পৃথিবীর আকর্ষণে রয়েছে তাহলে তারা বা কেন পড়ছে না? এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট আজকের আলোচনার বস্তু, যে চাঁদ বা কৃত্রিম উপগ্রহ যেগুলোই দেখি না কেন আমরা পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবীর আকর্ষণের মধ্যেও রয়েছে, তাদেরকে মুক্তিবেগ দিয়ে পাঠানোও হয়নি, তবুও তারা পড়ছে না কেন? তো আমরা এই বিষয়টাকে কয়েকটা যুক্তি দিয়ে আমরা আলোচনা করছি। সেই যুক্তিগুলো কি কি, যে চাঁদ বা কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর দিকে পড়ছে না কেন? প্রথম যুক্তিটা কি, আমরা কোনো বস্তু যদি স্থির থাকে তবেই সে কিন্তু পৃথিবীর দিকে পড়ে যাবে, কিন্তু চাঁদ বা কৃত্রিম উপগ্রহ এরা কোনোগুলোই কিন্তু স্থির নয়। বোঝা গেছে? তাহলে এরা কিন্তু স্থির নয়, এরা হচ্ছে কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো আমরা যে কোনো ঘুরন্ত বস্তু অর্থাৎ বৃত্তাকার পথে, আমরা চাঁদের কক্ষপথটাকে বৃত্তাকার ধরেই নিচ্ছি, কারণ সামান্য উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, এবং চাঁদ কতদিনে সূর্যকে পৃথিবীকে প্রদক্ষিণ করে না, প্রায় 27.3 দিনে পরিক্রমণ করে। এবং সেই যে কক্ষপথটা বৃত্তাকার হওয়ার জন্য আমরা বৃত্তাকার কক্ষপথে কোনো বস্তুর গতি যখন আলোচনা করেছিলাম, তাহলে এটা সাপোজ পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য কিন্তু আমরা জানি যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে গেলে একটা আমাকে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়। আমরা যদি আঙুলে কোনো সুতোতে ঢিল বেঁধে ঘোরাতে চেষ্টা করি, তাহলে আমাদের আঙুল দিয়েই কিন্তু ওই সুতো বরাবর বল প্রয়োগ করতে হবে, তবেই সে ঘুরবে। তাহলে এক্ষেত্রে ওই চাঁদটা যেহেতু পৃথিবীর চারিদিকে ঘুরছে, নিশ্চয়ই এক্ষেত্রে সেই কেন্দ্রমুখী বলটা কোনটা না, মহাকর্ষ বলটাই কিন্তু কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে, অর্থাৎ কেন্দ্রাতিক বল হিসেবে কাজ করছে। সেই বলটার জন্যই কিন্তু, এবং তার যে গতিবেগ ডিরেকশনগুলো মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে, স্পর্শ বরাবর বদলে যাচ্ছে, এবং এই গতিবেগের দিকের পরিবর্তনের জন্যই কিন্তু একটা কেন্দ্রমুখী ত্বরণের উদ্ভব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বস্তুটা গতিশীল আছে এবং গতিতে থাকার জন্য তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করছে। এবং এই পৃথিবীর ক্ষেত্রের মধ্যে যেহেতু রয়েছে, এই চন্দ্রের এইখানটার ত্বরণ কত হবে, জি ড্যাশ বলতে পারি। পৃথিবী থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে তো ভ্যারি করে, তখন আর জি ড্যাশ হবে চন্দ্রের ত্বরণ। তো যে কোনো বৃত্তাকার পথে ঘোরার জন্য কিন্তু এইটাতে এইভাবে ত্বরণের সৃষ্টি হয়। তো ত্বরণ
যেহেতু আছে তবুও পড়ছে না, ব্যাপারটাকে আরো একটু স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা একটা থট এক্সপেরিমেন্ট করতে পারি, অর্থাৎ যেটাকে কিন্তু বাস্তবে করা সম্ভব নয়, তো আমরা যুক্তি দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। যেমন কি আমরা ধরো প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করছি। ধরো কোনো একটা উঁচু স্থান থেকে আমরা কোনো কিছুকে ছুঁড়ে দিলাম, দিলে সে কি হবে, সমতল তলের উপর একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়বে। একটু বেশি জোরে ছুঁড়ে দিলাম, সে কিন্তু আরেকটু বেশি দূর গিয়ে পড়বে। পৃথিবীর ক্ষেত্রেও ঠিক ব্যাপারটা সেই রকম। পৃথিবীর উপর আমি যদি, পৃথিবীটা কিন্তু একটা পুরোপুরি সমতল এবং অসীম দূর পর্যন্ত বিস্তৃত নয়, তার কিছু দূর যাওয়ার পর কিন্তু তার একটা কার্ভেচার রয়েছে। পৃথিবীর আকৃতি যেহেতু গোলাকার, গোলকের প্রায় গোলকার, সেই জন্য কিন্তু কোনো একটা পৃথিবীর উপরে অবস্থিত কোনো একটা ধরো সুউচ্চ জায়গা থেকে আমরা এই উচ্চতা থেকে একটা কোনো কিছুকে নিক্ষেপ করছি। তো আমরা দেখতে পাবো কম বেগে নিক্ষেপ করলে সে কম দূরত্ব অতিক্রম করবে বেশি জোরে ছুটতে থাকলে। এবারে কি আমরা সিচুয়েশনটাকে একটু বড় পৃথিবীর ছবিটা আঁকছি। তো তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে পৃথিবীর উপর থেকে যখন কোনো বস্তুকে ছুঁড়ছি, সেই গ্রহগুলো মানে সেই তার গতিপথটা কিন্তু এইভাবে অধিবৃত্তাকার আকারে পড়তে থাকবে, এবং তারা প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট সেই যে কক্ষপথগুলো, এটা কিন্তু একটা উপবৃত্তাকার কক্ষপথই হবে, এবং ক্লোজড তার হবে কক্ষপথের অংশ। এইভাবে যে কোনো ভাবে তাদেরকে ছুঁড়ি না কেন, তাহলে বিভিন্ন বেগে ছুঁড়লে V1, V2, V3 এরকম ধরো আমরা বিভিন্ন বেগে ছুঁড়তে পারি, V4 বেশি বেগেও ছুঁড়তে পারি। তাহলে এমন একটা নির্দিষ্ট বেগে ছুঁড়লে কি হবে, কি পৃথিবীটা সেই বস্তুটা কি করবে, পৃথিবীকে মিসিং করে যাবে। যেই মিসিং করে যাবে এখানেও সে কিন্তু তখন মহাকর্ষ বল কার্ভেচারের জন্য কি হবে, তার ডিরেকশন কিন্তু চেঞ্জ হতে থাকবে। পৃথিবীর কার্ভেচার যেহেতু গোলাকার আকৃতির জন্য কিন্তু তার মহাকর্ষ বলে আকর্ষণ বলের যে ডিরেকশন চেঞ্জ হতে থাকবে, এবং বস্তুটাও পড়তে থাকবে এবং আকর্ষণ বল থাকতে থাকবে। এইভাবে সব ক্ষেত্রে কিন্তু বস্তুটা এইভাবে গোল হয়ে ঘুরতে 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 পিছন দিক দিয়ে হয়ে এসেও সেই সেম জায়গায় পৌঁছে যাবে। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে কোনো বস্তু কিন্তু এইভাবে যদি মিসিং করতে থাকে, পড়ছে অল টাইম, তাহলে পড়ছে, তাহলে কোনো বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরছে মানে কি, ও সর্বদাই পড়ছে, কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকৃতি হওয়ার জন্য কি হচ্ছে, তাকে বারবার তাকে মহাকর্ষ বলটা বা পৃথিবীর আকর্ষণ বলটা কি করছে, তাকে তুলে আনার চেষ্টা করছে, পৃথিবীর আকর্ষণ বল তাকে তুলে আনার চেষ্টা করছে। এই করতে করতে সে কিন্তু একটা সার্কুলার পথ বা ক্লোজড যে ইলিপ্টিক্যাল পথ কিন্তু কভার করে যাচ্ছে। ঠিক একই রকম ব্যাপারটা আমরা যদি চাঁদ বা কৃত্রিম উপগ্রহগুলোর কথা ধরি, তাহলে তারা কিন্তু অনেকটা উচ্চতায় রয়েছে, অনেক বেশি উচ্চতায় রয়েছে পৃথিবীর সাপেক্ষে, এবং সেখান থেকে তারাও সেইভাবে ফ্রি ফল করছে পৃথিবীর দিকে এবং মিসিং করে যাচ্ছে। মিসিং করে করে কিন্তু পুরো পৃথিবীকে তারা বেষ্টন করে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে ভিন্ন ভিন্ন বেগ থাকলে কিন্তু যে তাদের কক্ষপথগুলো, পৃথিবীকে পরিক্রমণ করার কক্ষপথগুলো কখনো ক্লোজ থাকছে, কখনো কিন্তু আবার একটু জোরে ছুঁড়লে সে কিন্তু পুরো বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার ক্লোজড কক্ষপথে কিন্তু সে পরিক্রমণ করবে। তার থেকে বেশি জোরে ছুঁড়ে দিলে সে কিন্তু পৃথিবীর আকর্ষণের বাইরে না চলে যায়, তার কিন্তু ওপেন একটা কক্ষপথে সে কিন্তু চলে যায়। এই কক্ষপথগুলোতে অর্থাৎ এইভাবে ছুঁড়ে দেওয়া, অর্থাৎ পৃথিবীর অধীনে কোনো ফ্রি ফল করছে এমন কোনো বস্তুগুলো এইভাবে সেই জায়গায় অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুগুলোর কিন্তু ভারহীন অবস্থার সৃষ্টি হয়। কারণ অভিকর্ষের অধীনে যখন পড়তে থাকে, তাহলে মানে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন, সেটাও কিন্তু একই ডিরেকশনে কাজ করার জন্য তার কিন্তু কোনো ওজন অনুভব করে না। অর্থাৎ কৃত্রিম উপগ্রহগুলো হোক বা চাঁদ হোক, যারা চারপাশে ঘুরছে, সেখানে আমরা কিছুটা ভারহীন অবস্থা অনুভব করব। তো চাঁদের ক্ষেত্রে কি হয়, চাঁদের নিজস্ব একটা ভর অত বেশি হওয়ার জন্য চাঁদের নিজস্ব একটা মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তার রয়েছে। কিন্তু কৃত্রিম উপগ্রহগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, কৃত্রিম উপগ্রহগুলোর ভর তো খুব বেশি নয়, 1000 কিলোগ্রাম 10,000 কিলোগ্রাম, তাহলে সেখানে কি হচ্ছে কি তাদের কিন্তু মহাকর্ষ বলটা তুলনামূলকভাবে কম, এবং তাদের পৃষ্ঠে যে সামান্য হলেও একটা আকর্ষণ তাদের রয়েছে সেটা কিন্তু অনুভব করা যায় না। তো এই জন্য কিন্তু আমরা যে কোনো যে কৃত্রিম উপগ্রহগুলো প্রকৃতপক্ষে ওরা কিন্তু ফ্রিলি ফলিং করছে, অর্থাৎ এরা ফিক্সড নয়, স্থির নয়, তাই এরা কিন্তু পৃথিবীর দিকে সরাসরি চলে আসছে না আকর্ষণের জন্য, ওরা কিন্তু ফ্রি ফল করছে, অর্থাৎ গতি নিয়ে পড়ার চেষ্টা করছে।
তো সেই জন্যই হচ্ছে কি ওরা হচ্ছে কিন্তু ওদের আর পৃথিবীতে এসে পড়ছে না। তো এইটা গেল হচ্ছে আমাদের প্রশ্ন, যেটা চাঁদ বা কৃত্রিম উপগ্রহগুলো এরা ত্বরণ নিয়ে পৃথিবী থেকে পড়ছে না, তার মূল কারণ হচ্ছে এইটা, যেটাকে আমরা প্রজেক্টাইল মোশন থেকে এটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে কিছু কিছু ভেলোসিটির উপর ডিপেন্ড করে তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কাছাকাছি যদি কোনো বস্তুকে পৃথিবীর চারিদিকে ঘোরাতে চাই, তাহলে পৃথিবীর সেই কাছের সাপেক্ষে এই যে পৃথিবী সেই বস্তুটাকে অনেক লং ডিস্টেন্স কভার করতে হবে, অনেক দূরে পাঠাতে হবে, তাহলে কি গতিবেগ অনেক বেশি দিতে হবে। তাহলে প্রচুর গতিবেগ দিলে তবেই সে কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরতে সক্ষম হয়। কিন্তু একটু যখন উঁচুতে উঠে যাব তখন কিন্তু সেখান থেকে পৃথিবীর যে কার্ভেচারের ডিস্টেন্সটা অনেকটা কম দেখাবে, তাদেরকে কিন্তু সেই কার্ভেচার ডিস্টেন্স ফলো করার জন্য পাঠাতে গেলে কম বেগ দিয়ে পাঠালেও হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী থেকে কম উচ্চতায় কোনো বস্তুকে যদি পৃথিবীর চারিদিকে ঘোরাতে চাই তাহলে কিন্তু বেশি জোরে তাকে ছুটতে হবে, কারণ কি পৃথিবীকে মিসিং করাতে হবে। ওই বস্তুটাকে পৃথিবীর কার্ভেচারের সাপেক্ষে তাকে যখন মিসিং করানোর চেষ্টা করব তখন কিন্তু আমাকে বেশি গতিবেগে ছুটতে হবে। এটাই ছিল পড়ছে না কেন। এবং তারপরে যে আমাদের প্রশ্ন ছিল পৃথিবীর কাছাকাছি উপগ্রহগুলোর বেগ, অর্থাৎ সেম একই প্রশ্নের যে ছবি থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে কম উচ্চতায় বললাম তাকে তার সাপেক্ষে পৃথিবী কিন্তু অনেক ফ্ল্যাট মনে হবে, অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে কার্ভেচার থাকবে, তো সেখান পর্যন্ত পাঠাতে গেলে বস্তুটাকে একটা বেশি গতিবেগ দিতে হবে। সেই জন্য পৃথিবীর কাছাকাছি যে কোনো উপগ্রহগুলো কিন্তু অনেক তীব্র বেগে ঘুরছে। তুলনামূলকভাবে অনেক উঁচুতে যে উপগ্রহগুলো আছে আমরা পরে জানবো যে উপগ্রহগুলো দুই প্রকারের হয়ে থাকে বা তিন প্রকারের, একটা হচ্ছে মেরু উপগ্রহ আর একটা হচ্ছে জিওসিঙ্ক্রোনাস যে স্যাটেলাইট বা জিও স্টেশনারি স্যাটেলাইট। তারা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ঘুরছে, অনেক উচ্চতায় ঘুরছে এবং তার গতিবেগ কিন্তু অনেক কম। আর মেরু উপগ্রহগুলো যেগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরছে তাদের গতিবেগ অনেক বেশি হবে। এরপরে চলে আসছি এই যে আপাত ভরহীন অবস্থা কেন হয়। আমরা এটা বললাম এটা আপাত ভারহীন অবস্থা, অর্থাৎ আপাতভাবে ভারহীন মনে হচ্ছে কিন্তু সেখানে তার নিজস্ব ভার একটা রয়েছে যেটার মান কিন্তু খুব কম। আপাতভাবে ভারহীন মনে হচ্ছে অর্থাৎ আমরা যখন কোনো একটা স্যাটেলাইটকে পৃথিবীর থেকে উচ্চতায় পাঠিয়ে দিয়েছি, সে কিন্তু পৃথিবীর চারিদিকে ফ্রি ফল করছে মুক্তভাবে পড়ার জন্য, সেখানে কোনো কিন্তু প্রতিক্রিয়া বল নেই। আমি যদি কোনো উঁচু জায়গা থেকে ঝাঁপ দিই আমার ওজনটা আমি অনুভব করব না, কারণ কি আমার কোনো প্রতিক্রিয়া বল দিচ্ছে না কেউ আমাকে। তাহলে আমরা ওজনটা অনুভব করি, তার কারণ হচ্ছে কি আমরা যদি একটা প্রতিক্রিয়া বল পেয়ে থাকি। তো কৃত্রিম উপগ্রহগুলো যেহেতু অল টাইম ফ্রি ফল করছে তাই কিন্তু তাদের ওইখানে ঘোরার সময় আমরা আপাতভাবে ভারহীন অনুভব করব, যদিও সে কিন্তু পৃথিবীর একটা আকর্ষণ ক্ষেত্রে রয়েছে, বোঝা গেছে, ওটা আপাতভাবে ভারহীন সেই জন্য। আর বিভিন্ন গ্রহগুলির যে আবিষ্কারটা কি করে হচ্ছে, আমরা জানি যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে ভিন্ন ভিন্ন গ্রহগুলো ঘুরছে। কেপলারের সূত্র থেকে জানি কি তারা ভিন্ন ভিন্ন দূরত্বে রয়েছে এবং তাদের কক্ষপথগুলো কোনোটার উপবৃত্তাকার কোনোটার বৃত্তাকার বা তারা ডিস্টেন্সের উপর রয়েছে এবং তাদের কোনোটার পর্যায়কাল অর্থাৎ পুরো সূর্যকে পরিক্রমণ করতে কারোর হয়তো সবচেয়ে বেশি 247 বছর লেগে যাচ্ছে। তাহলে ওদের আবিষ্কারটা কি করে হয়েছে না, কোনো বস্তু যখন কোনো বস্তু চারিদিকে ঘুরে তখন কি হয় কি তাদের একটা সেন্টার অফ মাসটা ফিক্সড থাকে। সূর্য এবং বাকি যে গ্রহগুলো সমস্ত গ্রহগুলো বা গ্রহাণুপুঞ্জগুলো এবং সূর্যের ভর যদি ধরা যায় তার থেকে প্রায় 750 গুণ বেশি সূর্যের ভর। তাহলে সবাই যখন ঘুরছে তাদের একটা সেন্টার অফ মাস রয়েছে, সেই সেন্টার অফ মাসটা কোথায়, নিশ্চয়ই সূর্যের কেন্দ্রের কাছাকাছি হবে। সূর্যের কেন্দ্রের কাছাকাছি সেটা তাকে আমরা বলছি যে ওয়েবেল বলে বলছি। সেই সূর্যের কেন্দ্রের কাছাকাছি থাকা যে ওভেলগুলোকে আমরা পর্যবেক্ষণ করে কতটা চেঞ্জ হচ্ছে তার যে অর্থাৎ সেই জায়গার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাবে, সেইটাকে পর্যবেক্ষণ করে কিন্তু আমরা নতুন নতুন গ্রহের অস্তিত্ব অনুভব আবিষ্কারটা হচ্ছে। তাহলে কোনো জায়গায় ওভেলের চেঞ্জ দেখে সূর্যের কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে, তাহলে সেই চেঞ্জটা দেখে কিন্তু আমরা অনুভব করছি যে কোনো একটা অন্য গ্রহ রয়েছে, না হলে কিন্তু তার ভরকেন্দ্র এই জায়গায় হওয়ার কথা নয়। তো এইভাবে কিন্তু গ্রহগুলোর আবিষ্কারটা হয়েছে। এই গ্রহগুলোর আবিষ্কার তাহলে হয়েছে কিন্তু সূর্যের কেন্দ্রের কাছাকাছি ওভেলের যে পর্যবেক্ষণ দ্বারা, অর্থাৎ কারণ সূর্যকে কেন্দ্র করে যখন ভিন্ন ভিন্ন গ্রহগুলো ঘুরছে তাদের যে সেই গ্রহগুলো এবং সূর্যের ভরের যে সেন্টার অফ মাস, তাহলে এটা সূর্যের সেন্টার অফ মাস আর এটা হচ্ছে বাকি সমস্ত গ্রহগুলোর একটা ভর রয়েছে, দুজনের ভরের মাঝখানে নিশ্চয়ই একটা সেন্টার অফ মাস থাকে। সেই সেন্টার অফ মাসটাকে বলছে
একটা ওভেল সৃষ্টি করে, সেই ওভেলটার পর্যবেক্ষণ দ্বারা কিন্তু এই গ্রহগুলোর হচ্ছে আবিষ্কারটা আমরা করে থাকছি বা করছি। তো এইগুলো আমরা জাস্ট সংক্ষেপে আলোচনা করছি, এইগুলো নিয়ে ডিটেলস থিওরি আমরা বলছি না, আমরা জাস্ট ব্যাপারটাকে একটু আলোচনা করে যাচ্ছি। তাছাড়া গ্রহগুলো যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে যখন আমরা কোনো কিছুকে পাঠাতে চাইবো, ধরো সাপোজ সূর্যকে কেন্দ্র করে এই একটা উপগ্রহ ঘুরছে এই কক্ষপথে, আর একটা উপগ্রহ, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে মঙ্গল, এইখান থেকে এই উপগ্রহ থেকে এই উপগ্রহতে পাঠাতে গেলে তাহলে আমাদেরকে কিন্তু যে উপগ্রহ যে কক্ষপথ বরাবর কোনো উপগ্রহকে পাঠাতে হবে, সেই পথটাকে বলা হচ্ছে কি হোমান্স অরবিট। এই হোমান্স অরবিটটা যে পৃথিবীর কক্ষপথ থেকে বেরোনোর সময় এবং যে মঙ্গলের উপগ্রহে পৌঁছানোর সময় ওইখানে দুটো ট্যানজেন্ট যদি টানা যায়, সেই দুটো ট্যানজেন্টের যে মধ্যেই থাকবে ওর যে হোমান্স অরবিটের যে উপকক্ষের অরবিটটা। তো এইটা হচ্ছে আমাদের মনে উদয় হওয়া কিছু প্রশ্নগুলোর যে উত্তরগুলো। তো এইগুলো নিয়ে আমরা ভিন্ন ভিন্ন বই থেকে আমরা এদের সম্পর্কে ডিটেলসে আরও পড়তে পারি, ইউনিভার্সিটি ফিজিক্স, এনসিইআরটির বই, কিংবা হচ্ছে রেসনিকের যে আমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বইটা রয়েছে সেগুলো থেকে আমরা এগুলোও পড়তে পারি। তো এরপরে আমরা চলে আসছি আজকের যে মূল পাঠে, যেটা আমরা এই বিষয়গুলোকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করার চেষ্টা করব, যে সেই উপগ্রহগুলোর গতিবেগ কী ধরনের, তাদের হচ্ছে টাইম পিরিয়ড কী ধরনের, কিংবা কোনগুলোকে ভেরি ক্লোজড স্যাটেলাইট বলবো, তাদের গতিবেগ বা কত হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মোট শক্তি, একটা উপগ্রহ যখন পৃথিবীর চারিদিকে ঘুরছে তার মোট শক্তি কত, কি শক্তি নিয়ে সে আবদ্ধ রয়েছে, আর আপাত ভারহীন অবস্থা যেটা আমরা বলছি সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা করব। তো আমরা চলে আসছি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের আলোচনাগুলোতে। তো ম্যাথমেটিক্সটা খুবই সহজ, আমরা এক্ষেত্রে প্রথমেই বলছি যেটা হচ্ছে ধরো একটা উপগ্রহ, এইটাই ধরো আমাদের যে ছবিতে এটা বলছি এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী থেকে পৃথিবীর ব্যাসার্ধ একটা রয়েছে, আর সব জায়গায় ব্যাসার্ধ পুরো এটাকে গোলক ধরে নিচ্ছি আমরা, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে উচ্চতায় এটা, আর এই যে উচ্চতায় আমরা একটা উপগ্রহকে পাঠিয়েছি। এই উপগ্রহটা কি করছে, পৃথিবীর চারিদিকে ফ্রি ফল করছে, অর্থাৎ সে সার্কুলার মোশন করছে এই উপগ্রহটা। তো এর আমরা বলতে চাইছি এর পর্যায় কাল কত হবে, তাহলে আমরা বলছি এর ভি গতিবেগে ঘুরছে। তাহলে আমরা কি বলছি যে পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এম ভরের একটা উপগ্রহকে পাঠানো হয়েছে, এবং সেই উপগ্রহটি যে ভি গতিবেগ নিয়ে পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে। বোঝা গেছে? তাহলে এইগুলো সব আমরা ধরে নেব, ধরে নিচ্ছি এইগুলো সব, এমটা কি জিনিস, এমটা কি জিনিস, ভিটা কি জিনিস, এইচটা কি জিনিস, আরটা কি জিনিস, এগুলো সব আমরা এক্সপ্লেন করে নেব। এরপরে তাহলে এই বস্তুটা অর্থাৎ এই উপগ্রহটা যদি যে ঘুরছে চারিদিকে, আমরা জানি কি যে কোনো বৃত্তাকার পথে পরিক্রমণ করার জন্য সেই বস্তুটাকে একটা সেন্ট্রাল ফোর্স বা অর্থাৎ কেন্দ্রমুখী বল দরকার হয়, না হলে সে কিন্তু ঘুরবে না। তাহলে এক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই করছে কে, তাহলে মহাকর্ষ বল। তাহলে প্রথম এক্সপ্রেশনে চলে আসছি আমরা, এই উপগ্রহটি যে বৃত্তাকার পথে পরিক্রমণের জন্য প্রয়োজনীয় বলগুলো কি কি, বল হচ্ছে অভিকেন্দ্র বল। আমরা এই অভিকেন্দ্র বলের রাশিমালাটা আমরা জানি। তো এক্ষেত্রে কিন্তু এই কৃত্রিম উপগ্রহটা যে বৃত্তে ঘুরছে তার ব্যাসার্ধ কত না আর প্লাস এইচ। তাহলে এক্ষেত্রে অভিকেন্দ্র বল যেটা দিচ্ছে, অর্থাৎ আমরা অভিকেন্দ্র বল জানি, ওই বস্তুটা ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন এম ভি স্কোয়ার বাই তার ব্যাসার্ধ আর প্লাস এইচ। এই বলটাকে সাপ্লাই করছে কে, এই পৃথিবী এবং এই উপগ্রহের মধ্যে যে মহাকর্ষ বল জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পৃথিবীর যে গতিবেগটা বর্গ আমরা পেয়ে যাচ্ছি, এমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন। সেকেন্ড আরেকটা এক্সপ্রেশন কি আমরা যেটা পাবো,
যে সেকেন্ড এক্সপ্রেশন কি, যে এই বৃত্তাকার পথে ঘুরতে গেলে তার কতটা সময় লাগবে। অর্থাৎ আমরা যদি তার বৃত্তাকার পথে ঘুরতে গেলে যে তার সময় লাগবে টি বলি, সেই টিটা কি আমরা এখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো করছি। তো টি সমান কি হবে না, তার যে পরিধি ভাজিত গতিবেগ 2 π r মাইনাস কি r প্লাস এইচ বাই ভি। এখন এই এক্সপ্রেশনটাকে আমি যদি বর্গ করে দিই তাহলে টি স্কোয়ার সমান কি হয়ে যাবে 4 π স্কোয়ার, কিংবা সাপোজ আমরা বর্গ না করেও এই জায়গায় ভিটাকে আমি যদি বর্গমূল করে বসিয়ে দিই তাহলে ভি এর মানটা বসিয়ে দিলে টি সমান কি হবে 2 π r প্লাস এইচ থাকছে, ভিটারকে বর্গমূল করে বসিয়ে দিলে কি হবে √gm ভাজিত √rh, তাহলে √rh টা উপরে উঠে যাবে √r প্লাস এইচ। তো এটা হয়ে যাচ্ছে কত 2 π r প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 বাই √gm। তাহলে এই একটা আমরা এক্সপ্রেশন পেয়ে গেলাম যে টাইম পিরিয়ডের এক্সপ্রেশন। আর একটা এক্সপ্রেশন যেটা আমরা পেয়ে গেছি যে গতিবেগের এক্সপ্রেশন, যাকে আমি ভি বলতে পারি, ভি সমান √gm বাই r প্লাস এইচ এর রুট, r প্লাস এইচ তার রুট 1 টু দি পাওয়ার হাফ। তাহলে দেখতে পাচ্ছি ভেলোসিটিটা প্রপোর্শনাল টু কি হচ্ছে কি 1 বাই r প্লাস যে এইচ তার রুটের প্রপোর্শন। আর টাইম পিরিয়ডটা কি যে r প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2। এই দুটো এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে যদি উচ্চতা খুব কাছে হয়, উচ্চতা যদি আমরা 0-র কাছাকাছি ধরি তাহলে নিচের ভগ্নাংশটা, এই ভগ্নাংশের হরটা ছোট হয়ে যাবে, গতিবেগ তখন বেশি হবে। অর্থাৎ আমরা যদি কম উচ্চতায়, খুব কাছে কম উচ্চতা অর্থাৎ ব্যাসার্ধের খুব কাছাকাছি দিয়ে আমরা ঘোরাতে চাইছি স্যাটেলাইটটাকে, তখন আমাদের দেখতে পাচ্ছি এক্সপ্রেশনে যে গতিবেগটা অনেক বেশি হবে। এবং আমরা পৃথিবীর ক্ষেত্রে একেবারে পৃথিবীর কাছ দিয়ে কোনো উপগ্রহকে যদি ঘোরাতে চাইবো তখন তাকে বলা হবে ক্লোজড অরবিট, ক্লোজড অরবিট বলছি, অর্থাৎ ভেরি ক্লোজ, অর্থাৎ কি ভেরি ক্লোজ স্যাটেলাইট, যে পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরবে। তার ক্ষেত্রেও কিন্তু আমরা h সমান 0 বসিয়ে, এই জায়গাগুলোতে h সমান 0 বসিয়ে তার ক্ষেত্রে আমরা তার সময়কাল, পর্যায়কাল, পৃথিবীর চারিদিকে ঘুরতে কত সময় লাগবে এবং যে তার গতিবেগটাও কত হবে, আমরা এগুলো বের করতে পারি। তো আমরা জাস্ট বুঝতে পারলাম যে এক্সপ্রেশন দেখে যে উচ্চতা বেশি হলে গতিবেগ কম হবে, উচ্চতা কম হলে উপগ্রহটির গতিবেগ অনেক বেশি থাকতে হবে। আর সেই অনুযায়ী পর্যায়কাল, যে উপগ্রহটা ঘুরবে তার যে পর্যায়কালটা উচ্চতা, বেশি উচ্চতায় থাকলে পর্যায়কাল বেশি হবে, অনেক উচ্চতায় ঘুরলে তার পর্যায়কালটা বেশি হবে। অর্থাৎ আমরা এইখান থেকে আমরা দু প্রকারের স্যাটেলাইটের কথা জানবো যেগুলোর পর্যায়কালটা যদি 24 ঘন্টা হয়ে যায়। আমরা এই সমীকরণ থেকে আমরা দেখছি, এই সমীকরণে যদি কোনো উপগ্রহ যে কক্ষপথে ঘুরছে তার পর্যায়কাল যদি 24 ঘন্টা হয়ে যায়, 24 ঘন্টা, তাহলে কি হবে কি পৃথিবী তো 24 ঘন্টায় এক পাক ঘোরে, তো সেই এক পাক ঘোরার সঙ্গে সঙ্গে উপগ্রহটাও পৃথিবীর চারিদিকে ঘুরে চলে আসছে। তাহলে কি সেই উপগ্রহটাকে আমরা কিন্তু পৃথিবীর সাপেক্ষে সবসময় স্থির দেখব। সেই ধরনের উপগ্রহটাকে বলা হচ্ছে কিনা জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে যে সমস্ত উপগ্রহগুলোর যে কক্ষপথের পর্যায়কালটা পৃথিবীর আবর্তনকালের সমান হয়ে যাচ্ছে, তাহলে পৃথিবীর সঙ্গে থেকে থেকে সে পুরো ঘুরে নিচ্ছে, তাকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। তো এই সমীকরণে আমরা যদি টি এর জায়গায় 24 ঘন্টা বা একে সেকেন্ড অর্থাৎ 3600 ইন্টু 24 গুণ করে মানটা বসাই এবং অভিকর্ষজ ত্বরণের মহাকর্ষ যে ধ্রুবকের মানটা বসাই, পৃথিবীর ভরের মান বসাই, পৃথিবীর ব্যাসার্ধের মান বসাই, সেখান থেকে আমরা কিন্তু উচ্চতা কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। অর্থাৎ একটা জিও স্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় থাকবে আমরা সেখান থেকে এই মানগুলো বসিয়ে প্রায় আমরা দেখবো যে 36,000 কিলোমিটার উচ্চতায় তাকে প্লেস করতে হবে, করলে তবেই সে সেখানটায় পরিক্রমণ করবে। তো আমরা যখনই এই যে গতিবেগের একটা রিলেশন বার করছিলাম উপগ্রহগুলোর গতিবেগ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু উচ্চতার সঙ্গে নির্ভরশীল। উচ্চতা বেশি কম হলে গতিবেগ বেশি কম হয়, তাহলে কিন্তু আমরা দুটো জিনিস একসঙ্গে কন্ট্রোল করতে পারবো না। কোনো উপগ্রহের ক্ষেত্রে
ভি এবং এইচ দুটোকে একসঙ্গে কন্ট্রোল করা যাবে না, যে আমি এই উচ্চতায় এত গতিতে চালাবো উপগ্রহটাকে, এটা সম্ভব নয়। কোনো একটা নির্দিষ্ট উচ্চতার জন্য কিন্তু সেই যে উপগ্রহটার বা কৃত্রিম উপগ্রহটার গতিবেগ কিন্তু আলাদা আলাদা হবে। তো সেই জন্য এটা পরস্পর নির্ভরশীল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যেটাকে হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, যারা কিন্তু কখন ঘুরবে, আমরা টাইম পিরিয়ড যেই রকম চুজ করব সেই অনুযায়ী আমাদের কিন্তু উচ্চতায় উপগ্রহটাকে কিন্তু রাখতে হবে। বিশেষ করে মেরু উপগ্রহ যাদেরকে আমরা সচরাচর 700 বা 700 থেকে 800 কিলোমিটার উচ্চতায় রেখে থাকি, তারা কি করে পৃথিবীর চারিদিকে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কিরকম ভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করে, এটা যদি পৃথিবী ছবিটা আমরা বলি, যদি বলছি সাপোজ এটা পৃথিবীর ছবি, তাহলে পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষীয় তল, এবং এই নিরক্ষীয় তলকে পৃথিবীর এই যে নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তল থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সে কিন্তু পৃথিবীকে বেষ্টন করে আবর্তন করে, নিরক্ষীয় তলে সে আবর্তন করে, বা যেই জায়গা থেকে তাকে পাঠানো হচ্ছে সে সেখান থেকে তত উচ্চতায় থেকে সে পৃথিবীকে পর্যবেক্ষণ করবে। যেগুলো নিরক্ষীয় তলে থাকছে সেগুলোকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে যেখান থেকে যাকে পাঠানো হবে সেইটার সাপেক্ষে সে স্থির হয়ে ঘুরবে, সেটাকে তখন বলা হবে জিও স্টেশনারি। তো অন্যান্য অক্ষাংশ থেকেও পাঠালেও সে তাহলে কোন করে পৃথিবীর সাপেক্ষে সেইভাবেই ঘুরবে, তখন সেকে জিও সিনক্রোনাস স্যাটেলাইটও বলা হবে। আবার এইগুলো তাহলে দেখতে পাচ্ছি প্রায় অনেক উঁচুতে থাকতে হবে, 36,000 কিলোমিটারের মতো উচ্চতায় এদেরকে তাদের প্লেস করতে হবে। আর যে সমস্ত উপগ্রহগুলো মেরু দিক বরাবর ঘুরছে তাদেরকে বলা হচ্ছে কি মেরু উপগ্রহ। এরা সাধারণত খুব কম উচ্চতায় তাদেরকে রাখা হয়, 500 থেকে 600 থেকে 700 800 ভিন্ন ভিন্ন উচ্চতায় তাদেরকে রাখা হয়। তারা পৃথিবীকে কিন্তু দ্রুত পর্যবেক্ষণ করবে, পরিক্রমণ করবে, কারণ আমরা জানি যে উচ্চতা কম হলে তার গতিবেগ বেশি হবে। অর্থাৎ এরা প্রায় আমরা ধরতে গেলে 100 মিনিটের মধ্যে কিন্তু পরিক্রমণ করে আসছে। তাহলে 100 মিনিট অন্তর অন্তর পুরো পৃথিবীকে তারা পরিক্রমণ করে যাচ্ছে, এবং তারা সঙ্গে সঙ্গে তাদের যে পাথটাকে সামান্য চেঞ্জ করতে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে পুরো পৃথিবীকে সে আস্তে আস্তে কভার করে যাচ্ছে, স্ট্রিপ ওয়াইজ চেঞ্জ করে পুরো পৃথিবীকে পরিক্রমণ করে। তাহলে এই রকমের উপগ্রহগুলোকে বলা হচ্ছে কিনা যে মেরু উপগ্রহ, যারা মেরুর দিক বরাবর ঘুরতে থাকে। তাহলে এই মেরু উপগ্রহগুলো, তাহলে আমরা উপগ্রহ দু প্রকারের বললাম, একটা হচ্ছে কি জিও স্টেশনারি, আর একটা হচ্ছে কি পোলার। তাহলে জিও স্টেশনারি গুলোর কাজও রয়েছে, পোলারের কাজ রয়েছে। তো জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কেন পাঠানো হয় আমরা আলোচনা করেছি, যে ওদেরকে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য। কারণ আমরা বলেছিলাম যে পৃথিবীর উপর যে আয়নোস্ফিয়ার রয়েছে, বিভিন্ন বায়ু স্তর রয়েছে, এই আয়নোস্ফিয়ারে দেওয়া অনেক যোগাযোগটা হয়ে যাচ্ছিল রেডিও ওয়েভগুলোর, কিন্তু যখনই হাই ফ্রিকোয়েন্সির ওয়েভগুলোকে যোগাযোগ করার জন্য তাদেরকে কিন্তু অনেক উঁচুতে আমাদের স্যাটেলাইটের প্রয়োজন হচ্ছে, যারা কি করবে ওই সিগন্যালটাকে ক্যাচ করে ধরে আবার পুনরায় পৃথিবীতে পাঠাতে পারবে। তো সেই জন্য কিন্তু জিও স্টেশনারি কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আরও ভেরিয়াস তাদের কাজ রয়েছে। আর পোলার স্যাটেলাইটগুলো অর্থাৎ মেরু দিক দিয়ে যেগুলো পাঠানো হয় সেগুলোর আবার কাজের উপর ভিত্তি করে ভিন্ন ধরনের বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেগুলো ধরো কোনটা হচ্ছে আবহাওয়ার কাজের জন্য ব্যবহার করা, পৃথিবীর উপর বিভিন্ন দ্রুত ঘুরে সময়ে সময়ে আবহাওয়াকে নির্দেশ করার জন্য, কিংবা হচ্ছে কোনটা আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশের যাচাই করার জন্য, পরিবেশ সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, বুঝতে পেরেছি, এনভায়রনমেন্ট কাজের জন্য কোনো কিছু স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে। কোনো কিছু আবার কি হচ্ছে কি কোনো কিছু মেটালজি অর্থাৎ মহাকাশ বিদ্যায় যে গবেষণার কাজে সেটাকে ব্যবহার করা হচ্ছে, বুঝা গেছে। বিভিন্নভাবে গবেষণার কাজেও পোলার স্যাটেলাইটগুলো পাঠানো হয়ে থাকে, খুব কম ভাবে ঘুরবে। তো এইগুলো গেল হচ্ছে উপগ্রহগুলোর যে গতি, তাদের গাণিতিক সমীকরণ এবং তাদের পর্যায়কাল, গতিবেগ, এইগুলোর ব্যাপারটা আমরা জানলাম। তাহলে ভেরি ক্লোজড যে স্যাটেলাইটের কথা বলছিলাম সেটার ব্যাপারটা কি, কিছুই নয়, ভেরি ক্লোজ স্যাটেলাইট যেগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে, অর্থাৎ যেই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এইচটাকে আমরা যদি প্রায় 0 বলি, তাদের ক্ষেত্রে তাহলে সমীকরণটা কি এসে যাবে, ভি সমান কি এসে যাবে না √g/m সিম্পলি √r হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধ। আর তাদের ক্ষেত্রে পর্যায়কালটা, টাইম পিরিয়ডটা কত হয়ে যাবে, ভেরি ক্লোজ স্যাটেলাইটগুলোর ক্ষেত্রে টাইম পিরিয়ড হয়ে যাবে হচ্ছে 2π√r
r⁴/2 বাই হচ্ছে √gm। এইগুলো তখনই হবে তাদের যে গতিবেগ এবং পর্যায়কালের রাশিমালা। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ছবিটাকে সিম্পলি আর দিয়েই আমরা করব। এবারে আমাদেরকে বিভিন্ন গাণিতিক সমস্যা করার সময় ধরো কখনো উচ্চতার উপর ভিত্তি করে এইভাবে সমীকরণগুলো পেয়েছি। যদি উচ্চতাটাকে সরাসরি r+h কে আমরা পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী থেকে সেন্টার টু সেন্টার দূরত্বকে একেবারে সরাসরি স্মল আর হিসাবে রিপ্রেজেন্ট করে দিই, তখনই কিন্তু আমাদের গতিবেগের বা এই সমীকরণগুলোর আকার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই রকম আকারের সমীকরণের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব না, যে গতিবেগের রাশিমালাটা পেয়ে যাব √gm ভাজিতক r এর রুট, আর টাইম পিরিয়ডের রাশিমালাটা কি পেয়ে যাব না 2π কত হবে 2πr⁴/2 বাই √gm। তো আমরা ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন যখন গাণিতিক ক্ষেত্রে প্রয়োজন হবে এই গুলোকে আমরা ইউজ করব। তো এইটা গেল হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো। এবারে চলে আসছি যে উপগ্রহগুলোতে যে ভারহীন অবস্থা, আপাত ভারহীন অবস্থার সৃষ্টির যে ম্যাথমেটিক্যাল একটু এক্সপ্রেশনটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা জেনেছি কি ভারহীন অবস্থার হওয়ার কারণটা কি, যে তাদের ওখানে প্রতিক্রিয়া বলটা পাওয়া যাচ্ছে না, সব সময় বস্তুগুলো ফ্রি ফল করছে। তো আপাত যে আমরা পৃথিবীর চারিদিকে ঘোরা কোনো একটা যদি কৃত্রিম উপগ্রহের কথা বলি, সেই কৃত্রিম উপগ্রহটার গতিটাকে যদি আমরা পৃথিবীর ফ্রেম থেকে দেখি, তাহলে কি দেখব যে জি মহাকর্ষ আকর্ষণ বল, এটা পৃথিবীর ভর, এটা উপগ্রহের ভর gmm বাই ডিস্টেন্স স্কোয়ার, এই যে r², এটা সমান কি হচ্ছে কি mv²/r। যদি v গতিতে ঘুরছে তো এটাই হচ্ছে তার রিলেশন। অর্থাৎ বস্তুটা ত্বরণ কত হচ্ছে, ওই যে বস্তুটা ঘুরছে তার ত্বরণ কত, অতএব ত্বরণ কত, ওই যে উপগ্রহটির ত্বরণ কত, আমরা এমটা কমন নিয়ে নিলে অর্থাৎ v²/r, ত্বরণটা হচ্ছে এইটা সমান কত না gm/r²। এই ত্বরণটা হচ্ছে মহাকাশ পৃথিবীকে বেষ্টন করে যে উপগ্রহটা ঘুরছে তার ত্বরণ হচ্ছে কিন্তু এইটা। আবার অর্থাৎ আমরা উপগ্রহটার গতি আলোচনা করছি, উপগ্রহের গতিটা বিশ্লেষণ করে উপগ্রহের যে ত্বরণ, কার ত্বরণ না উপগ্রহটির ত্বরণ, উপগ্রহটির ত্বরণ পেয়ে যাচ্ছি এইটা। এরপরে চলে আসছি উপগ্রহে বসে থাকা যদি কোনো অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী, এবার অর্থাৎ মহাকাশচারীর গতিটা যদি আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা কি পাবো না মহাকাশচারীর ওপরে কি কি বলগুলো প্রযুক্ত হচ্ছে, তাকে তো মহাকর্ষ বল যেভাবে উপগ্রহটাকে টানছে, সেও তার ভেতরে বসে আছে, মানে সেই একই বল নিয়ে তাকে টানবে, অর্থাৎ gmm/r² বল নিয়ে তারপর বল টানছে। এবারে ধরো যে উপগ্রহটাতে যেখানটায় আছে তার একটা প্রতিক্রিয়া বল যদি সেখানটায় থাকে বলছি n, এবং এই দুটো বলের রেজাল্টেন্ট ফোর্স নিয়ে সেই ব্যক্তিটা অর্থাৎ সেই গ্রহের অংশের মধ্যে সে বসে আছে, সে তাহলে একই ত্বরণ নিয়েই ঘুরবে gm/r²। তাহলে মহাকাশচারীর যদি গতিটাকে বিশ্লেষণ করি, তাহলে তার উপর যে মহাকর্ষ বল gmm/r², তার লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া, কার দ্বারা সেই যে উপগ্রহের তল দ্বারা, আর এটা কি তার হচ্ছে তার যে উপর প্রযুক্ত বলটা, এটাই হচ্ছে কি তাকে ভর ইনটু ত্বরণ সৃষ্টি করছে। তো এক্ষেত্রে আমরা করলে দেখতে পাবো এনটা শিওর কিন্তু 0 হয়েছে, উভয় সাইড থেকে যখন gmm/r² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এনটা আমরা দেখতে পাবো হচ্ছে কি যে ওর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে 0। তো সেই জন্যই কিন্তু মহাকাশচারীরা ওখানে কিন্তু লম্ব প্রতিক্রিয়া না পাওয়ার জন্য ওখানে সে কিন্তু নিজেদেরকে আপাত ভারহীন অবস্থার সৃষ্টি হয়, আপাত ভারহীন, আপাতভাবে ভারহীন, কিন্তু ওই জায়গায় কিন্তু একটা এই পৃথিবীর একটা অভিকর্ষজ ত্বরণ রয়েছে, ধরো g' রয়েছে, যার মান খুবই কম এবং তার জন্য কিন্তু একটা হালকা আকর্ষণ অনুভব করবে, কিন্তু আপাতভাবে ভারহীন অবস্থার সৃষ্টি হবে। তো এইটা গেল আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো। তো এইটা তোমরা সবাই ভালো করে পড়বে এবং এখান থেকে আমরা
ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো যখনই করব তুলনামূলকভাবে, আর একটা জিনিস যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি যে এই উপগ্রহগুলোর যে মোট শক্তি, যেটা আমাদের আলোচনার শেষ বিষয় ছিল, যে উপগ্রহগুলো যে ঘুরছে পৃথিবীর চারিদিকে তাদের মোট শক্তি কত, উপগ্রহগুলোর মোট শক্তি। যাকে আমরা বলছি বাইন্ডিং এনার্জি, অর্থাৎ যে শক্তির জন্য তার সঙ্গে আবদ্ধ আছে। তো আমরা উপগ্রহগুলো যখনই ঘুরছে পৃথিবীর চারিদিকে, সেই আর ডিস্টেন্সে ঘোরা কোনো পৃথিবীর চারিদিকে এম ভরের একটা বস্তু যখন মানে উপগ্রহ যখন ঘুরছে, তার একটা গতিবেগ আছে। এই গতিবেগের মানটার জন্য তার কি হবে, তার টোটাল এনার্জি দুটো পার্ট থাকবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি অর্থাৎ তার গতিবেগ, তাহলে হাফ এম ইন্টু ভি স্কয়ার, আর পোটেনশিয়াল এনার্জি। তো এই গতিবেগটা বের করার জন্য আমরা জানি কি, সেই যে মহাকর্ষ বল জি এম এম বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর। এইখান থেকে আমরা ভি স্কোয়ারটা পেয়ে যাব, ভি স্কোয়ার সমান কি জি এম বাই আর, ভি স্কোয়ার সমান কি হচ্ছে জি এম বাই আর। কারণ এটা আমরা জানি যে এই যে অভিকেন্দ্র বল সাপ্লাই করছে মহাকর্ষ বল, সেই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় আর পোটেনশিয়াল এনার্জি কত, আমরা জানি কোনো বিভব পৃথিবীর চারিদিকে আর দূরত্বে অবস্থিত কোনো বস্তুর বিভব কত, মাইনাস অফ জি এম বাই আর। তাহলে এক্ষেত্রে মাইনাস অফ জি এম এম বাই আর বিভব। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত এম ভরের যে স্থিতিশক্তি মাইনাস অফ জি এম এম বাই আর, এবং এইখানে ভি এর মানটা যদি বসাই হাফ অফ এম অফ ভি স্কয়ারের জায়গায় আমি যদি বসাই জি এম বাই আর, আর মাইনাস অফ জি এম এম বাই আর। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি জি এম এম বাই 2 আর জি এম এম বাই আর, তাহলে এটা বড় রাশি। তো এই ক্ষেত্রে বিয়োগ দিলে কি হবে জি এম এম বাই 2 আর। তো এটাই হচ্ছে উপগ্রহটা যে ঘুরছিল তার পৃথিবীর চারপাশে, তার হচ্ছে মোট শক্তি। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উপগ্রহটার মোট শক্তি কিন্তু নেগেটিভ বেরোচ্ছে। তাহলে কোনো কিছু এনার্জি যদি নেগেটিভ হয় তখনই কিন্তু সে কিন্তু আবদ্ধ থাকবে, অর্থাৎ তার সঙ্গে পৃথিবীর সঙ্গে উপগ্রহটি কিন্তু আবদ্ধ থাকবে, তার সঙ্গে আটকে থাকবে। যদি এনার্জিটা পজিটিভ বা জিরো হয়ে যায় তখন কিন্তু পৃথিবীর সঙ্গে আর সে থাকবে না, সে কিন্তু চলে যাবে, মহাবিশ্বে চলে যাবে। তাহলে কোনো কিছুর এনার্জি যদি নেগেটিভ হয়ে থাকে তখন কিন্তু সেটা ওই বস্তুর সঙ্গে অ্যাটাচ থাকবে, আর এনার্জি যদি কখনো জিরো বা পজিটিভ হয়ে যায় সে কিন্তু তার তুলনায় তার আকর্ষণের পুরোপুরি বাইরে চলে যাবে, বা আকর্ষণের বাইরে চলার মুহূর্তেই রয়েছে। তো সেইগুলোকে বলা হচ্ছে, তাহলে বাইন্ডিং এনার্জির মানটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ক্ষেত্রে আর দূরত্বে গ্রহটা ঘুরছে যার বাইন্ডিং এনার্জি। এখান থেকে আমরা যদি আরটাকে যদি পৃথিবীর ব্যাসার্ধ আর আর এইচ উচ্চতা দিয়ে রিপ্লেস করি তখন আমরা এনার্জির এক্সপ্রেশনটা মাইনাস কি পেয়ে যাবো, জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ পেয়ে যাবো। আর কিছু নয়, এই ডিস্টেন্সটা তখন আর প্লাস এইচ দিয়ে কনভার্ট হয়ে যাবে এবং উচ্চতা এবং আর মানগুলো দেওয়া থাকবে, আমাদের গণিতটা বের করতে সুবিধা হবে। তো আজকেই আমরা কিন্তু একটা বড় জিনিসগুলো আলোচনা করে নিলাম, সেইটা কিন্তু তোমরা সবাই বাড়িতে এটাকে বইতে পড়ে নেবে, নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, তো আমরা পরে সেটা নিয়ে একটু আলোচনাটা করবো ডিটেলস।